সুপ্রিম কোর্টে বারবার গিয়েছেন, সুপ্রিম কোর্ট কখনোই কিন্তু তাদের যোগ্যতার পক্ষে কোনো রকম সম্মতি জানাননি। সুপ্রিম কোর্ট সাময়িক স্থগিতাদেশ দিয়েছেন, ঠিক আছে যাও হাইকোর্টে গিয়ে শুনানি করো, তারা সব মেনে নিয়েছেন। এখন হাইকোর্টের স্পেশাল বেঞ্চ, তারা নির্দিষ্ট বিচারপতিদের বিরুদ্ধে অনেকের ক্ষোভ ছিল, রাজনৈতিক ক্ষোভ। আজকে এই স্পেশাল বেঞ্চের বিরুদ্ধে তো কোনো ক্ষোভ ছিল না। এখন যেই মুহূর্তে রায় হয়ে গিয়েছে তখনই কিছু কিছু নিম্নমানের রাজনৈতিক নেতা এই বিচারপতিদের বিরুদ্ধে, বিচার ব্যবস্থার বিরুদ্ধে কথা বলছেন। তারা অত্যন্ত নিম্নমানের মানুষ, এইটুকু বলতে পারি। অনেকে প্রশ্ন করছেন দুর্নীতি যারা করেছে তদন্তকারী সংস্থা এবং আদালতের ব্যর্থতাই কি যোগ্যদের ঘাড়ে চাপলো? যোগ্য বলে যারা দাবি করছেন তাদের ব্যর্থতা, যে একটা দুর্নীতিমূলক সরকারের বিরুদ্ধে কণ্ঠস্বর না তোলা, সেজন্যই তারা ভুগলেন। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে থাকার জন্য। বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলছেন যোগ্য যারা তারা প্রমাণ করুন তারা যোগ্য, যোগ্য যারা তারা দোষ না করেও শাস্তি পাচ্ছেন। আর শান্তনু সেনের দলকে একেবারে চোর জোচ্চোরের দল বলে আক্রমণ করলেন। মাইক্রোফোন। বিষয়টা হচ্ছে, আমি শুনছিলাম ওনার কথা, উনি একজন রাজ্যসভার সাংসদ, তা নাকি উনি কলকাতা কর্পোরেশনের পার্ট টাইম মেয়র ছিলেন এবং হাইকোর্টে প্র্যাকটিস করে লক্ষ লক্ষ টাকা রোজগার করে দুপুরবেলা একটু জিরোতে একটু বিশ্রাম নিতে তিনি কলকাতা পৌরসভায় আসতেন। তাদের আমলে চিরকুটে চাকরির কথা আমরা জানি এবং বামপন্থী নেতা এমন একজনকেও খুঁজে পাবেন না যার বাড়িতে কোনো না কোনো কেউ স্কুল টিচারের চাকরি করে না। আমি কিন্তু নিশ্চিত করে কোনো অন্যায় হলে তাকে সমর্থন করছি না, আমার স্ট্যান্ডটা অত্যন্ত ক্লিয়ার এবং আমাদের সরকার এবং আমাদের দলও বলে আমরা জিরো টলারেন্স টু করাপশন নিয়ে চলি। বিষয়টা হচ্ছে, গতকাল একটা রায় বেরোলো যেখানে প্রায় 26,000 মানুষের চাকরি বাতিল করার কথা বলা হলো। কন্ট্রোভার্সিয়াল ছিল কিন্তু 5,000 সামথিং, বাকিদেরকে নিয়ে কিন্তু কন্ট্রোভার্সি ছিল না। এবং এই দুর্নীতি যদি কোনো তর্কের খাতিরে যদি বলি হয়ে থাকে, সেখানে আমাদের সরকার এবং আমাদের দল পদক্ষেপ নিয়েছে বলে তৎকালীন শিক্ষামন্ত্রী থেকে শুরু করে আমাদের দলের সাথে যুক্ত একাধিক নেতারা কিন্তু আজকে জেলে। ওগুলো হয়ে গেছে। নিম্নমানের রাজনীতির কথা বলছেন বিকাশবাবু, নিম্নমানের রাজনীতি আপনাদেরকে আক্রমণ করছেন। উনি কি আক্রমণ করবেন? যারা শূন্য দলের প্রতিনিধি হয়ে আছেন তাদের কথার গুরুত্বটা কি আছে? ওকে, আজকে জনতা জনার্দন ঠিক করে যে মানুষ ঠিকভাবে নির্দেশ দেয় যে একটা সরকার ঠিকভাবে চলছে কিনা, সেটার মাপকাঠি কি? বিধানসভার নির্বাচন। যে সরকারটা 34 বছরে সিপিএম এর অপশাসনকে সরিয়ে 2000 বলছে এতজন বিধায়ক মন্ত্রী তারা জেলে। আমাকে কাইন্ডলি একটু বলতে দিন, আমি শেষ করছি। যে সরকারটা 2011 সালে একক শক্তিতে 184টা আসন পেয়েছিল, তারা পরবর্তী 5 বছর ভালো কাজ না করলে তারা সেটা 2016 সালে গিয়ে 211 হতো না, আরো ভালো কাজ না করলে 2021 সালে গিয়ে 213 হতো না। আলটিমেটলি জনতা জনার্দনই সিদ্ধান্ত নেয় যে সরকার কেমন চলছে। ভালো কাজ করলে দুর্নীতি ফুর্নীতি সমস্ত ধামাচাপা পড়ে যায়, এটা অনেকেই বলেন, রাজনৈতিক বিশ্লেষকরা বলেন। আর বিকাশ দা আজকে যেটা বললেন বিকাশবাবু, সেটা হচ্ছে বিকাশবাবুকে চাকরি প্রার্থীরাই অনেকেই ব্যাপক সমর্থন জুগিয়েছিলেন, আজকে কোথাও একটা বেসুরো। দেখুন, খুব পরিষ্কার কথা সেটা হচ্ছে যে যেটা শান্তনুবাবু বললেন, হ্যাঁ আমরা শূন্য, 100% শূন্য, আমরা জেলেও শূন্য, আমরা ইলেকট্রাল বন্ডেও শূন্য, একদম পরিষ্কার, এখানে কোনো যদি কিন্তু জায়গা নেই, আমি স্বীকার করে নিলাম। আমরা খুব গর্বের সঙ্গে বলছি, আমাদের আমলে যা অভিযোগ হয়েছে সবটা চাকরি নিয়ে যা সমালোচনা করার আমরা মাথা পেতে নিলাম, কিন্তু কখনো টাকার বিনিময়ে চাকরি হয়েছে এই অভিযোগ আমাদের সময় ওঠেনি। 1, 2, যেটা 2016 সে সময় যে মন্ত্রিসভা ছিল, সে মন্ত্রিসভা তৃণমূল কংগ্রেস পরিচালিত, 2016তে কিন্তু ক্লিয়ার ম্যান্ডেট এসেছিল এবং ভোটের পরে একটা প্রক্রিয়া তৈরি হয়, তারপরে এই রিক্রুটমেন্ট প্রসেস শুরু হয়। তারপরে কি দাঁড়ায়, 2018 সালে কিন্তু এই যে যারা আজকে জেলে তাদের নিয়ে একটা কমিটি তৈরি করা হয়েছিল, আপনার মনে থাকবে, সেই সময় আপনি একদম দণ্ডপ্রদাস সাংবাদিক, তো 2019 সালে সেটা এদের নিয়ে কমিটি তৈরি করা। কে তৈরি করেছিলেন? মাননীয় মুখ্যমন্ত্রী। এবং তৈরি করে এই দুর্নীতিকে নিয়ে শূন্যপদ কি করলে, শূন্যপদ শুধু তাই নয়, পরবর্তীকালে এখনকার যিনি শিক্ষামন্ত্রী তিনি এই ব্যাপারটাকে ধামাচাপা দিতে শূন্যপদ কৃত্রিমভাবে তৈরি করলেন, যেটা ক্যাবিনেটে পাস হলো। আমার কাছে পরিষ্কার কথা, যেটা বিকাশবাবু আমার বিকাশ রঞ্জন ভট্টাচার্য বললেন, এটা তো উনি আইনজীবী হিসেবে ওনার কথা বলেছেন, আমরা খুব স্পষ্টভাবে জানতে চাইছি এই মুহূর্তে আমাদের কাছে
প্রমাণ করার কি জায়গা আছে? আমরা যারা চাকরি হারিয়েছেন যোগ্য, তারা আমাদেরই ঘরের ছেলে মেয়ে, Okay. তারা আমাদেরই ঘরের ছেলে মেয়ে। কিন্তু আমার এখানে আমি জানতে চাইছি দুটো ঘটনা। একটা হচ্ছে যে তাঁরা যারা দুর্নীতিগ্রস্ত তাদেরকে চিহ্নিত করে তাদেরকে সঙ্গে নিজেদের তফাৎটা তৈরি করলেন কি করে, এক। দুই হচ্ছে যে তাঁরা যে যোগ্যতা মান অতিক্রম করেছেন তার প্রমাণ হিসেবে তারা কি প্রমাণ দাখিল করতে পারবেন ওকে, আদালতের কাছে? তরুণজ্যোতি তিওয়ারির কাছে যাব। বারবার অভিযোগ করেন না বিরোধীরা যে সিবিআই, ইডি কনভিকশন রেট কত, তারা কি দুর্নীতি তদন্ত করছে। সেই সিবিআই তো দীর্ঘদিন ধরে তদন্ত করছে, কিন্তু এখনো পর্যন্ত একটা যোগ্য কারা অযোগ্য কারা সেই তথ্যই দিতে পারলো না। এই যে প্রশ্ন করেছিলাম যে তদন্তকারী সংস্থার ব্যর্থতা যোগ্যদের ঘাড়ে চাপলো কিনা। অয়নদা, আমি এতক্ষণ ধরে কথা শুনছিলাম, শান্তনুদার কথাও শুনছিলাম, এক এক করে উত্তর দিতে হবে। দেখো, আমরা আজকে মনে হচ্ছে আমরা সত্যি এগিয়ে বাংলা। কেন? অন্যান্য রাজ্যে চাকরি পাওয়ার লিস্ট বেরোয়, আমার রাজ্যে চাকরি যাওয়ার লিস্ট বেরোয়। শান্তনুদারা সংখ্যা বললেন, জানাই ছিল 5,000। আচ্ছা, 5,000 যখন জানাই ছিল, তখন বারবার যখন হাইকোর্ট এসএসসিকে রাজ্য সরকারকে বলল এই ত্রুটিপূর্ণ কতজন আছে, গোলমাল কত আছে, তার লিস্টটা দাও, কেন দিল না? এসএসসি বলছে এফিডেভিট করে দিয়েছিলাম। আসছি দাদা, 282 পাতার জাজমেন্ট, এইটুকু বিদ্যা আমার আছে। জ্যোতিবাবুর আমলে ইংরেজি পড়েছিলাম, ফ্যাক্ট, তাও ইংরেজি একটু একটু বুঝি। সে 282 পাতা জাজমেন্ট পড়ে এইটুকু বুঝতে পেরেছি যে স্টেট একটা লাইন ছিল না, পুরো লাইনের ছত্রে ছত্রে কি ছিল আনন্দা? ছত্রে ছত্রে ছিল স্টেট গভর্নমেন্টের ইনকম্পিটেন্সি। কি ছিল? একটা লাইন ছিল যে সুপার নিউমারি পোস্ট। এই সুপার নিউমারি পোস্টে যখন আমি বলবো আজকে, তার এবং সুপার নিউমারি পোস্ট তার ক্রিয়েশন কি হয়েছিল সেখানে, ব্রাত্য বসুর সেই ফেমাস প্রেস কনফারেন্স, ব্যতিক্রমী নিয়োগ, যারা চুরি করে যারা চাকরি পেলো, নতুন টার্ম পেলাম আমরা, টার্মটাকে বলা হলো ব্যতিক্রমী নিয়োগ। বলা হলো ব্যতিক্রমী নিয়োগ, তার জন্য আমরা ব্যবস্থা করছি। সব কি ব্যবস্থা আসছে দাদা, আমি আসছি, একটু শেষ করতে দাও দাদা। আমি শুধু যে প্রশ্নটা আমি করেছিলাম উত্তর সেই দেবো, প্রশ্নটা প্লিজ, আমাদের সময় কম। এতগুলো কথা আসলে তো উত্তর দিতে হবে। এতগুলো কথা নেবো, আবার উত্তর নেবো। দেখো, অ্যাডভোকেট জেনারেল অ্যাপ্রুভ করলো, ক্যাবিনেট অ্যাপ্রুভ করলো, ফিনান্স ডিপার্টমেন্ট অ্যাপ্রুভ করলো। তিনটের হেড কে ছিল? মমতা বন্দ্যোপাধ্যায়। 330 কোটি এক্সট্রা খরচার নাম আসলো, কে করলো অ্যাপ্রুভ? মমতা বন্দ্যোপাধ্যায়, চোরদের রাখার জন্য। ওকে, এবার তোমার সিবিআই এবং ইডির কথা বলছি। নাইসা থেকে, নাইসা এমন একটা সংস্থা যার কোনো টেন্ডার প্রসেস ছাড়া তাকে অ্যাপয়েন্ট করা হয়েছিল, সেখান থেকে অনলি 30% রিকভার হয়েছিল। অনলি 30%, মানে ওএমআর রিকভার হইলো, টোটাল রিকভার হয়নি। তার মধ্যে এই বিপুল দুর্নীতি পাওয়া গেছে। একটা কথা আনন্দা বলে দিই, মনে করে দিই তোমাকে, আজকে এই রায়টা না, আজকের রায়ের প্রেক্ষিতে দেখলে হবে না, এটাকে দেখতে হবে 2019 সালের মার্চ মাসে, 2019 ভোটের আগেকার, যখন একটা মেয়ের মিসক্যারেজ হলো, আহারে বাংলার পাশে তারা অনশন করছিল, এই শান্তনু দলের লোকজন গান্ডে পিন্ডে গিলে আসলো, সেখানে মেয়েটার মিসক্যারেজ হলো, অনশনে ছিল মেয়েটা, সেখানে 86 জন হসপিটালাইজড হলো। সেইখান থেকে একটু 10 সেকেন্ড দাও, 20 সেকেন্ড। এবার হলো, এবার সেইখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বললো আমি একটা দেখছি, পারতো একটু দেখে নাও। হলো একটা অ্যাডভাইজারি কমিটি অ্যাপয়েন্ট, সেই অ্যাডভাইজারি কমিটি পরবর্তীকালে যে অ্যাপয়েন্টমেন্ট দিল, তাদেরই তো টাকা ফেরত দেওয়ার কথা বলেছে, তাদের সেই অ্যাডভাইজারি কমিটি তাকে জেলে আছে। আমি কংগ্রেসের কাছে আসবো এবং শান্তনু সেনের কাছেও আসবো, কারণ শান্তনু সেনের কাছে জনতার প্রশ্ন রয়েছে। একটা ছোট্ট ব্রেকের পরে ফিরে আসছি, গুনতে থাকুন।